যদি আগামী দিনে তুমি নিজেকে পুলিশে দেখতে চাও তাহলে কিন্তু ভাই তোমাকে কিন্তু সিরিয়াসলি ভাবে রানটা প্র্যাকটিস করতে হবে। কিন্তু আগামী দিনে কিন্তু কলকাতা পুলিশের রেজাল্ট বেরোবে, তো সেখানে কিন্তু রানের জন্য টাইম পাবে না ভাই বেশি। কারণ আমাদের কিন্তু মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের জয়েনিং করাবে। তার মানে তুমি যদি ধরো তোমার হাতে স্রেফ 2 থেকে 2.5 মাস টাইম পাচ্ছ, তার মধ্যে তোমাকে তোমাকে মার্ক করাবে, মেন্স কমপ্লিট করাবে, তারপরে ইন্টারভিউ কমপ্লিট করবে। 3টে প্রসেস কিন্তু এই মধ্যে কমপ্লিট করবে, মানে একটার পর একটা একটার পর একটা এরকম হবে যে তুমি এই মাসে রান করলে পরের সপ্তাহে তুমি হয়তো মেন্স দিতে চলে গেছো, তো টাইম পাবে না ভাই। তো আজকে ভিডিওতে আমি তোমাদেরকে কবে রেজাল্টটা আসতে চলেছে, সেফ স্কোরটা কত, যে তুমি এই সেফ স্কোর থাকলে তুমি রানের প্র্যাকটিস করবে, না হলে করবে না। ঠিক আছে, কারণ অনেকে পরীক্ষা ভালো দিয়েছো, তাদের জন্য কোনো কোনো সমস্যা নেই। যে পরীক্ষা ভালো দিয়েছো সে অবশ্যই পাস করবে, রানটা প্র্যাকটিস করো। তোমার জন্য কিন্তু আগামী দিনে কিন্তু চাকরিটা কিন্তু তুমি নিশ্চিত পাচ্ছ। ঠিক আছে, যাদের মনে করো যে মোটামুটি পরীক্ষা হয়েছে, যে আমি বুঝতে পারছি না যে আমি আদৌ পাস করবো কিনা, আমি মাঠে যাবো কিনা, তোমার জন্য কিন্তু আজকে ভিডিওটা, যে তুমি এই অল্প টাইমের মধ্যে কি করে রানটা তৈরি করবে। কারণ রানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাই, এই যে হালুয়া রান না, কারণ এখানে কিন্তু তোমার হচ্ছে রানটা 1600 রান, এটা কিন্তু একদিন তৈরি হয় না। তো সেটার জন্য পারফেক্ট একটা প্রিপারেশন এবং একটা প্র্যাকটিস স্ট্র্যাটেজি কিন্তু থাকা দরকার। তো চলো এক এক করে ফার্স্টে দেখি জিনিসগুলো। ফার্স্টে সেই রেজাল্ট কবে পাবলিশ হবে, দেখো রেজাল্ট কিন্তু এই কলকাতা পুলিশের রেজাল্টে কিন্তু একটা যে পথের কাটা ছিল, সেটা হচ্ছে তোমার একটা কেস ছিল ট্রান্সজেন্ডার কেস, সে কেস তুলে নিয়েছে। তো এখন একটা পথের কাটা ছিল, যেটা হচ্ছে তোমার হচ্ছে ওবিসি কেসটা, যেটা অলরেডি তোমার কনক্লুশনের একটা কনফ্লিক্ট তৈরি করেছে যে কি হবে, 17% করবে নাকি 7% করবে। তো আজকের কিন্তু বিধানসভার কিন্তু বিল পাস হয়ে গেছে। তো অবশ্যই এটা তুমি ধরে রাখো যে 8 তারিখে কিন্তু সুপ্রিম কোর্ট ওপেনিং হচ্ছে। ওই দিনকে কিন্তু কি হচ্ছে, যে কেসটা ওখানে নিয়ে গেছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু উইথড্র করে নিয়ে যাবে। দেখো একটা জিনিস তুমি বুঝতেই পারছো যে ওই ওবিসি কেসটা কিন্তু জন্য কিন্তু এতদিন কিন্তু সমস্ত কিছু পেন্ডিং রেখে দিয়েছে। তো ওটার থেকে ক্লিয়ারেন্স পেয়ে গেলে, নবান্ন থেকে ক্লিয়ারেন্স অলরেডি পেয়ে যাচ্ছে, বিল পাস হয়ে গেছে, সেই বিলের ক্লিয়ারেন্স চলে আসবে এই 8 তারিখের মধ্যে। ওদিকে সুপ্রিম কোর্টের ডিক্লেয়ার উইথড্র হয়ে নিলে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে কিন্তু রেজাল্ট কিন্তু ধরাধর বেরোবে। ঠিক আছে, তখন টাইম পাবে না, কিন্তু দেখবে যে এই সপ্তাহে এই কলকাতা পুলিশের রান হচ্ছে, ওই 2 দিন পরে দেখবে তোমার হচ্ছে ডব্লিউএসআই এর তোমার ইন্টারভিউ ডাক পড়েছে। তো এই ধরনের, এই যে একদম বেসিক জিনিস, ঠিক আছে, এটা হতেই থাকবে ভাই। তো নেক্সট উইকে তোমার হয়তো কলকাতা পুলিশের মেন্সের পরীক্ষার জন্য তোমার ডাক পড়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু একদম কমন জিনিস, টাইম পাবে না হাতে। তো রেজাল্ট যেটা পাবলিশ হবে সেটা কিন্তু জুলাইতে পাবলিশ হবে। ঠিক আছে, জুলাইতে কিন্তু রেজাল্টটা কিন্তু মাস্ট বি আসছেই আসছে ভাই। আর রানটা কবে প্র্যাকটিস হবে, দেখো রানটা হবে কিন্তু তোমার জুলাইয়ের লাস্টে অথবা আগস্টের ফার্স্ট উইক। তো ধরে রাখো আমি বলছি রানটা তোমার হচ্ছে এই আগস্টের ফার্স্ট উইক ধরে রাখো, বা জুলাইয়ের আগস্টের ফার্স্ট উইক ধরে রাখো। এই আগস্টে কিন্তু তোমাদের কিন্তু রানটা কিন্তু পড়তেই পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার হচ্ছে হাতে টাইম পাচ্ছ না ভাই বেশি, হাতে ছেড়ে 1 মাস টাইম পাচ্ছ, তার মধ্যে তোমাকে প্রিপারেশন তৈরি করতে হবে। এই রানটা কিন্তু একদম হালুয়া রান না কিন্তু, আগে তো বলে যাচ্ছে। তো এরপরে আসি যে কত পেলে তুমি মাঠে যাবে। ঠিক আছে, মাঠে যাওয়ার জন্য দেখো এটা হচ্ছে সেফ স্কোর। আমি কেন এটা বলছি একটু দেখাই, যে ব্যাকগ্রাউন্ডটা বলে তোমার বিষয়টা বুঝতে পারবে। টোটাল আবেদন করেছিল তোমার হচ্ছে 8 লাখ আবেদন করেছে টোটাল। তার মধ্যে অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে তোমার 7,24,000 মতো অ্যাডমিট কার্ড ইস্যু করেছে। তো এটা কেন হয়েছে, কারণ বিভিন্ন রকম কি অনেকের কার্ডের ইস্যু ছিল, ঠিক করে ফর্ম ফিল আপ হয়নি, তার জন্য কিন্তু অনেকগুলো কার্ড ফর্ম কিন্তু বাতিল করে দিয়েছে। মধ্যে মেল ছিল কত, প্রায় 5,47,000 মেল ছিল। ঠিক আছে, 47,000। ইভেন তোমার 1,76,000 তোমার ফিমেল ছিল। তো এটা হচ্ছে মেল ফিমেলে যে পরীক্ষা অ্যাটেন্ড করেছে। ঠিক আছে, অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো একটা জিনিস, যে সময় এই পরীক্ষাটা হয়েছে না, সেই সময় ভালো করে দেখবে, তুমি এগ্রি করবে হয়তো অবশ্যই, যে এই সময় কিন্তু ডব্লিউপি কনস্টেবলে কিন্তু মাঠ ছিল। তো অনেকে এই মাঠের প্রিপারেশন খুব ভালো করে করছিল, অনেকের রেজাল্ট ভালো ছিল। তো তার জন্য কি হচ্ছে, অনেকে পরীক্ষা ঠিক করে দিতে পারেনি, ভালো পরীক্ষা দেয়নি। যে আরো ভালো পরীক্ষা দিতে পারতো সে আরো অতটা এফোর্ট দিতে পারেনি কোনো ওখানে। ঠিক আছে, মানে যেই তোমার হচ্ছে কলকাতা পুলিশের এক্সাম আছে, তার সবার কিন্তু তোমার হচ্ছে ডব্লিউপির এক্সামও ছিল, যার জন্য অনেকে অ্যাটেন্ডও করেনি, অনেকে অ্যাটেন্ড করেছিল। তো সেটা হচ্ছে 40 থেকে 50% কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। কিন্তু এটা কিন্তু আমার গ্রাউন্ড ডেটা কিন্তু ভাই, পুরো গ্রাউন্ড ডেটা বলছি তোমাদেরকে। ঠিক আছে, ইভেন সংখ্যাটা দাঁড়ায় কত, সংখ্যা এত দাঁড়ায় যে 3,62,000 মতো সংখ্যা দাঁড়াচ্ছে। তারপরে এরকম ভ্যাকান্সি টোটাল কত ছিল, ভ্যাকান্সি ছিল তোমার হচ্ছে প্রায় 3,954টা ভ্যাকান্সি ছিল, যার মধ্যে মেল আছে 3,625টা, ইভেন ফিমেল হচ্ছে 330টা ফিমেল ছিল। এটা বুঝতে পারলে এবার কেন বলছি কাট অফটা ভালো করে বোঝো। এটা হচ্ছে সেফ স্কোর। ঠিক আছে, এই থাকলে তুমি ভাই রানে যাও, এর কম থাকলে তোমার রানে যেতে হবে না ভাই, এটা ক্লিয়ার কাট। ঠিক আছে, যারা কনফিউশনে আছো তারা ভালো করে দেখে নাও যে আমি মাঠটা করব কি করব না। ঠিক আছে, তারপর আমি মাঠটা বলছি কেন, কোন কিভাবে মাঠ তৈরি করবে, তার প্রসেস কি, সমস্ত কিছু লাস্টে বলছি। ঠিক আছে, আগে এটা বোঝো।
যারা ইউআর আছো, যারা জেনারেল আছো, তার জন্য কিন্তু 50+ তুমি রাখবে। ঠিক আছে, কেন বলছি দেখো, টোটাল ভ্যাকান্সি দেখো, এটা হচ্ছে 544টা, এটা তোমার জেনুইন ভ্যাকান্সি, তোমার জন্য জেনুইন ভ্যাকান্সি। আর 215টা এটা তোমার হচ্ছে কি ওই কম্পাইল, মানে ওখান থেকে কিছু চলে আসে। আমি কেন বলছি দেখো, ভালো বুঝতে পারবে, একটু বলি। দেখো, এটা তোমার ভ্যাকান্সি যে চার্জশিট যেটা বের করেছিল পিআরবি, এটা তোমার ইউআর এ কাট আপ। দেখো এছাড়াও দেখো ইউআর ভ্যাকান্সি, এছাড়া দেখো এতগুলো কিন্তু তোমার হচ্ছে ইউআর এর তোমার ফর্ম কিন্তু রয়েছে। তো এই যে ফর্মটা রয়েছে দেখছি ইউআর এর, এতগুলো কিন্তু ফর্ম ভাই পুরো পূরণ হয় না ভাই। এত লোক কিন্তু এক্সাম ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করে না কিন্তু, আর এত পরীক্ষা দেয় না। আর এর পেছনে কারণও আছে, ভালো করে বোঝো। এটা হচ্ছে আগের বছরের কাট আপ, দেখো তো একটুখানি ভালো করে বুঝতে পারবে। এটা কত ছিল, 67 ছিল হচ্ছে ইউআর এর কাট আপ। আর এই যে 64.8 সামথিং, এগুলো কি ছিল, এটা হচ্ছে বাকি সব ইসি পিসি এইচসি এই সমস্ত এদের, এই সিভিক ভলেন্টিয়ার এদের হচ্ছে কাট আপ। মানে কত ডিফারেন্স, 4-5 ডিফারেন্স, ওভারঅলি তোমার 3.5 ডিফারেন্স পাচ্ছ তুমি এখানে। তো এইভাবে কিন্তু কাট আপটা আসে। এবার যদি বলি যে এই ভ্যাকান্সিতে তুমি দেখছো যে এত ভ্যাকান্সি, এই যে এতগুলো এতগুলো সিট দেখছো, এগুলো কি সম্ভব এত কত কাট আপে ক্লিয়ার করা ওদেরকে? এই যে ভাবছো যে এই যে সিভিক ভলেন্টিয়ার, ওদের পক্ষে কি অত তোলা সম্ভব? সম্ভব না। তুমি তার এক্সাম্পল পেয়েছো, দেখো রিসেন্ট যে পরীক্ষাটা হলো ডব্লিউপি পরীক্ষাটা, সেখানে কিন্তু সেম কাজ করেছে। দেখো এই ইসি এক্সাম সার্ভিস সিভিল সব তারা কিন্তু এক করে দিয়েছে। কত ডিফারেন্স, 5-এর ডিফারেন্স, তাই না, 4.5-এর ডিফারেন্স। তো এইটা কিন্তু এইভাবে আসে কিন্তু, ঠিক আছে। তো তার জন্য কি হয়, সব ফর্মটা কিন্তু ওখানে ভ্যাকান্সিটা কিন্তু সব ফিল আপ হয় না, ঠিক আছে। তার জন্য কিছু ভ্যাকান্সি কি হয় জেনারেল যুক্ত হয়ে যায়, তো সেটা কিন্তু এখানে করে দিয়েছি, ঠিক আছে। এটা কত করেছি, 1/5 মানে 20% আমি ওখান থেকে ওই ভ্যাকান্সির থেকে 20% এখানে কাট করে এখানে অ্যাড করেছি। তাহলে ওভারঅল দেখাচ্ছে এত ভ্যাকান্সি দাঁড়াচ্ছে। বিষয়টা বুঝতে পারলে? ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওখানে ফর্মুলা ইউজ হয়, তোমাকে ভালো করে বললাম। তো এগুলো তুমি পাবে না কোথাও, ঠিক আছে। এই যে এত কিছু তোমাকে কেউ ডিটেলসে বলবে না, ঠিক আছে। তো আমি অবশ্যই আশা করবো তুমি অবশ্যই ভিডিওটা লাইক করবে আর বন্ধুদেরকে শেয়ার করে দিও, ঠিক আছে। যারা আগামী দিনে রান করতে চলেছে তাদের কিন্তু শেয়ার করে দিও, ঠিক আছে। চলো আগে দেখি। আর হচ্ছে কি ওবিসির কাট আপ দেখো, 47+ থাকলে অবশ্যই মাঠে যাও, না হলে যেতে হবে না, ঠিক আছে। এসসিদের ক্ষেত্রেও 42+-এর মাঠে যাও, নাহলে যেতে হবে না। মাঠে যাওয়ার জন্য কিন্তু এটা কিন্তু বেস্ট। এসসিদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। ইডব্লিউএস, সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে। আর এক্সাম্পল ক্যাটাগরি এইচজি, তার হচ্ছে তোমার হচ্ছে এসকি মানে স্পোর্টস কোয়ালিফিকেশন যে ক্যাটাগরি থাকে, সেই সব কিছু কিন্তু মিলে কিন্তু একটা করে দিয়েছে। হ্যাঁ, এবং এদের একটা কাঠাপি নামে। তো এটা আমি কেন বলছি দেখো, এটা হচ্ছে এর থেকে ধরে রাখো, এই যে 50 বলছি, তো এর ধরে রাখো যে 40-42 কাট আপ তো এখানে যাবে, কারণ এখন কিন্তু 100% রোস্টার নিয়ম ফলো করছে, তো যার জন্য একটু কাট আপটা আরেকটু কমবে, ঠিক আছে, যদি খুব বেশি কমবে না। ধরে রাখো, ধরো ওবিসি থাকলে ওবিসিদের ক্ষেত্রে কিন্তু যে 47 বলছি, ওরা ধরে রাখো এরকম 38-39 এরকম কিছু সামথিং, ঠিক আছে। তো এদের নিচে থাকে ঠিক, মানে খুব বেশি নিচে হয় না। তো সেই জন্য তৈরি হয় কিন্তু এটা, ঠিক আছে। আর এটা হচ্ছে লেডিদের কিন্তু দেখো একটা জিনিস, ফিমেলদের ভ্যাকান্সিও কম, তো ওদের কিন্তু একটুখানি খাটনিও বেশি হবে ভাই। কারণ এখন কিন্তু ভাই আগের মতো আর নেই যে তুমি চলে গেলে হয়ে গেল, ঠিক আছে। এদের ভ্যাকান্সি কিন্তু আগের বার ভ্যাকান্সি কিন্তু বেশি ছিল বলে কাট আপটা কম গেছিল, কিন্তু এবার কিন্তু কাট আপটা বেশি যাবে ভাই, কারণ ভ্যাকান্সি অনেক কম। তো এইটা দেখছো। এবার প্রশ্ন হচ্ছে যে আমি মাঠে কেন যাব? এগুলো তো বুঝলে। দেখো মাঠের নিয়মটা দেখো, পিইটি আর পিএমটি, ঠিক আছে। পিএমটি মানে পার্সোনাল মেজারমেন্ট টেস্ট, তোমার মেজারমেন্ট করা হবে, তোমার হাইট ঠিক আছে কিনা, তোমার চেস্ট ঠিক আছে কিনা, এগুলো দেখা হয়। পিএমটি পার্সোনাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। আর একটা পিইটি মানে এফিসিয়েন্সি দেখা হয়, যে তুমি ওই টাইমের মধ্যে তুমি ওই দৌড়ে পাস করছো কিনা, ঠিক আছে, ক্লিয়ার। এবার আসি, দেখো বিষয়টা, হাইট কত লাগছে ছেলেদের ক্ষেত্রে, 167 হাইট লাগছে, ঠিক আছে। এবার অনেক কনফিউশন আছে যে আমার দ্বারা 67 একদম কাটায় কাটায় আছে, আমি কি যাব? ভাই যাবে ভাই, 67 কাটাটা থাকলে অবশ্যই যাবে। একটুখানি ঠিক করে দাঁড়াতে পারলে না, ঠিক হয়ে যাবে দেখবে। ওই অনেকে কুতে পেতে দাঁড়াবে না, একটুখানি টেকনিকটা ইউজ করবে, ঠিক আছে, তুমি অবশ্যই হাইট পেয়ে যাবে। আর যদি কোনো সমস্যা হয় তো ওদেরকে রিকোয়েস্ট করবে, তারা একবার একটুখানি মানে যদি মাপো তাহলে খুব সুবিধা হয়, তো অবশ্যই এটা করবে ওরা, ঠিক আছে। টাইমিং কত, 16 মিনিট রান হচ্ছে, 6.5 মিনিট কিন্তু কমপ্লিট করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস, 160 কিন্তু হাইট থাকা লাগবে ভাই। যে সমস্ত বোনেরা ফর্ম ফিল আপ করেছো, দেখো একটা জিনিস বলে, কলকাতা পুলিশের ফর্মটা খুবই ক্রেজি, কেন বলতো, এইটুকু জায়গার মধ্যে তোমার ডিউটি থাকবে, জীবনে তোমার কোনো জায়গায় পোস্টিং হবে না। তো তুমি যতই যা করো না কেন, তোমাকে কোনো নেতা মন্ত্রীর সাথে পাঙ্গা নাও, তোমাকে কিন্তু তুলে ওই সামনে একটু দিল, তো সেটাও কিন্তু তোমার একদম সীমিত জায়গার মধ্যে। তো তার জন্য কিন্তু তোমার একটা জব স্যাটিসফ্যাকশন চলে আসে ভাই, আমার পোস্টিং এর মধ্যেই থাকবে, শহরের আশপাশে আমি যদি বাড়ি হয় তো খুব সুবিধা হয়। তো টাইম করে দিয়েছে, 4 মিনিট টাইম করে দিয়েছে,
তো সেটাও কিন্তু খুবই একটা ক্রুশিয়াল। দেখো এইবার কিন্তু এই টাইমিং করার জন্য কিন্তু অনেকে ফেল করেছে। তো যারা ভাবছো যে আমার পরীক্ষা ভালো হয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু রানটা প্র্যাকটিস করে প্রপারলি, নাহলে পাস করতে পারবে না, ঠিক আছে। এবার কিছু টেকনিক আছে, দেখো রানটা শুধু তো প্র্যাকটিস করলে হবে না, কিছু টেকনিক ইউজ তোমায় করতে হবে। যেমন কি দেখো, ট্রাক কিন্তু দেখো 200 মিটার ট্রাক হয়, 400 মিটার ট্রাক হয়, কিন্তু এবার দেখা গিয়েছে ডব্লিউপি কিন্তু সব জায়গায় 200 মিটার ট্রাক করেছে। এবার কেপির ক্ষেত্রে আলাদা হতে পারে, কেন বলছি বলো তো? কারণ কেপি কিন্তু ডব্লিউপি নিয়মে চলে না ভাই। তুমি ভালো করে দেখবে, ভালো করে তাহলে বুঝতে পারবে বিষয়টা। কেপি একটু আলাদাভাবেই পরীক্ষা নেয়, দেখবে ডব্লিউপিতে পরীক্ষাগুলো কড়াকড়ি হয় বেশি, কিন্তু কেপিতে অত কড়াকড়ি হয় না। ব্যাপারটা হচ্ছে কেপিটা না আলাদা করে একটু দেখা হয়। তো সেই হিসেবে 400 মিটার ট্রাকটা থাকাটাও অসম্ভব কিছু না, ঠিক আছে। তো আমি ধরে চলছি 400 মিটার ট্রাকটা না থাকার সম্ভাবনা 70%, হওয়ার সম্ভাবনা 30%, ঠিক আছে। এটা 30% যে থাকতে পারে, আর এটা আছে 100% যে এটা থাকবে, ঠিক আছে। তো অনেকের আছে, যেমন তোমার অম্বিকানগরে তোমার 200 মিটার ট্রাক আছে, বা মেদিনীপুর 400 মিটার ট্রাক আছে, দুর্গানগরে 400 মিটার ট্রাক আছে, তো সেইগুলোকে আমি মানে কনসিডার করে নিয়ে চলছি, ঠিক আছে। তো আমি বলি দেখো, রানটা হচ্ছে তোমার নিজের কাছে, প্র্যাকটিস করবে প্রতিদিন, প্র্যাকটিস করছো তুমি, সকালে প্র্যাকটিস করছো, ইভেন যদি যার একেবারে খারাপ সে বিকালেও প্র্যাকটিস করো। এবার কি ওই দেখো, রানটা না ওই ধিমি ধিমি দৌড়ালে কিন্তু হয় না ভাই। মানে আমি তোকে বলছি, মনে করো তুমি সপ্তাহে 7 দিন মাঠে যাচ্ছ, 2 দিন 3 দিন তুমি তো মানে ফাস্ট দৌড়ানোর চেষ্টা করো, যে আমি 10 পাক দেবো গ্রাউন্ডে, 10 পাক একটু স্পিডে করার চেষ্টা করি। তারপরে তুমি ওই 10 পাক স্পিডে দিলে, তারপরে তুমি 5-7 পাক যা তুমি এক্সট্রা যা দেবে, একদম ধিমি 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 যে জগিং ছেড়ে দিলে বডিটা গরম করার জন্য। এটা হচ্ছে একটু রানের প্র্যাকটিসের একটা নিয়ম। আমি তোকে এটা করে আমার সাকসেস পেয়েছি, তো তোমাকে তাই বলছি, ঠিক আছে। এবার দেখো, যেটা সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে আমি কোন পাকে কেমন টাইমিং রাখবো। কারণ অনেকে টাইমিংটা হারিয়ে ফেলে, যে টাইমিং ছাড়া রান যদি তুমি করো ভাই ফেল করে যাবে। মাথায় সবসময় এই টাইমিংটা চারটা তোমার মাথায় থাকা লাগবে, যে আমার এত পাক হয়েছে, আমার এত টাইমিং হয়েছে, হাতে টাইম আছে, আমি রান কেমন করছি সেটা একদম একদম ক্যালকুলেটেড থাকতে হবে ভাই, তাহলে তুমি পাস করতে। নাহলে ওই অনেকে দেখবে প্রথমে এমন জোরে দৌড়ায়, পরে গিয়ে হাঁপিয়ে আর পরে পাস করতে পারে না, ঠিক আছে। এরকম তুমি দেখে কারি কারি দেখবে, এরকম ভরে ভরে আছে এক্সাম্পল, ঠিক আছে। আমি সেখানে তোমাদেরকে বলছি যে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো, ফার্স্ট পাক একসাথে 20 জন ছাড়ছে, 25 জনও ছাড়ছে, অনেকে 15 জনও থাকছে, 10 জনও থাকছে। তো এগুলো ডিপেন্ড করছে সেই মাঠের তাদের ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আমি ধরছি 20 জন করে ছাড়ছে, তো তুমি যখন ছাড়লো না, তখন যদি কুড়ে পার একটা কোনা পড়ে, তো ওখানে হুড়মুড় হুড়মুড় হয়ে যায়, ঠিক আছে। ওইটা করতে যাবেন, যদি ট্রেনে বেড়ে গেলে তো ভালো, নাহলে ওই ওই তাড়াহুড়ো করবে, তাহলে পড়ে যাবে, ঠিক আছে। তো এবার এখান থেকে বাঁচার কি উপায়? প্রথম পাকে যেমন যেভাবে যাচ্ছে সেভাবে যেতে দাও। থার্ড পাক থেকে চেষ্টা করো যে তুমি পজিশন নেওয়ার চেষ্টা করো, যে আমার দেখো আমার পজিশন যেমন থাকে, যেমন 5 নম্বর 6 নম্বর পজিশন আমি 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 হোল্ড করে রাখি, তার চেষ্টা করি, ঠিক আছে। এরকম আমি করেও আমি সাকসেস পেয়েছি। তো তোমরা অবশ্যই এইটা ফলো করলে তোমার হয়ে যাবে। তোমার হয়তো অন্যরকম স্ট্র্যাটেজি আছে, তুমি হয়তো সেভাবে তৈরি করবে রানটা। তো সেকেন্ড পাকটা চেষ্টা করো 1 মিনিট 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করার। এর যদি বেশি হয় ভাই, 1 মিনিট 25-এ যদি বেশি হয়, ধরে রাখো তুমি প্রচুর স্লো দৌড়াচ্ছ। এর থেকে যদি বেশি হয়ে যায়, তুমি আর কম্পিটিশন থেকে বেরিয়ে যাচ্ছ, এটা মাথায় রাখবে। তো চেষ্টা করে আর একটু ফাস্ট করার, ঠিক আছে। আর ধরো তুমি আরো বেশি চলে গেছো, ফাস্ট হয়ে গেছে, 1:10 হয়ে গেছে, তখন চেষ্টা করে যে তুমি বডিটাকে কন্ট্রোল করার, কারণ এত ফাস্ট গেলে তোমার সম্ভব হয় না, তুমি লাস্টে পৌঁছাতে পারবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো এই জন্য ইম্পর্টেন্ট, যে আমার 1:20টা একদম এভারেস্ট, এটা আমার একদম পারফেক্ট যাচ্ছে, ঠিক আছে। দু পাক দিচ্ছ 1:20 মিনিটে। থার্ড পাক দিচ্ছ তুমি 2:15-তে দিচ্ছ থার্ড পাক, 2:15 থেকে 2:20-র মধ্যে থার্ড পাক একদম ভাই। এর বেশি 20 যদি বেশি পার হয়ে যায়, ভাবো তুমি আর তুমি ফেল করে গেছো, তুমি আর তোমার দ্বারা হবে না, ঠিক আছে। তো তার সঙ্গে তোমাদের ব্যাটারি প্র্যাকটিস এইভাবে করতে হবে, ঠিক আছে। ফোর্থ নাম্বার পাক, যেটা 4 নম্বর পাক, সেটা হচ্ছে 3:10-এর মধ্যে 3:15, ম্যাক্সিমাম 3:15, 3:15 পার মানে তুমি রান থেকে বেরিয়ে গেছো। তো 3:10 তোমার সব থেকে আইডেল, ঠিক আছে। আইডেল হচ্ছে 3:10। কেমন? 6 পাক, দেখো 5 নম্বর পাক দেখতে নেই, প্রচুর কষ্ট হয়। তুমি যে এই রান কথা একটু এগ্রি করবে, 5 নম্বর প্রচুর কষ্ট হয়, মনে হয় বডি আর দিচ্ছে না। তো এই পাকটা না ধরে রাখতে হয়, টানতে নেই, যা করে যাচ্ছ ওইভাবেই, মানে টানবো না আর, যেটা আসে সেভাবে ধরে রাখবো জাস্ট, ঠিক আছে। ধরে রেখে যাও, 6 নম্বর পাকে তুমি টাইম দেখবে 4:40-এর মধ্যে 6 নম্বর পাক তোমার কমপ্লিট, মানে ভাই তুমি পাস করে গেছো, এটা ধরে রাখো, তুমি পাস করে গেছো তুমি। কারণ এইটার বেশি পার হয়ে যদি তুমি 5:50 হয়ে যাবে না, 4:50, তুমি পাস করতে পারবে না ভাই, এটা একদম বাস্তব কথা ভাই, তুমি পাস করতে পারবে না, ঠিক আছে। তো চেষ্টা করো যে 4:40 থেকে 45-এর মধ্যে রাখার, তাহলে তুমি পাস করতে পারবে, নাহলে পাস পারবে না। এবং 7 নম্বর পাক তুমি দেখবে হাতে 1 মিনিট টাইম রাখতে হয় লাস্ট পাকের জন্য, যার অনেকের লাস্ট পাকে টাইম থাকে না ভাই। যতই বলো না কেন, এই রোদ্দুরে যদি থার্ড শিটে যদি রান পড়ে না, সব বেরিয়ে যায়, ঠিক আছে। ওই মাঠে গিয়ে সবকিছু ওই ফুসফাস
অনেকে টাইমিং তোমার 6-10-এ মেরে যায়, ওখানে গিয়ে ফেল করে যায়, ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো একটু অনেক ভাইটাল জিনিস। তো 7 নম্বর পাক পাস 35-এ রাখার চেষ্টা করবে, যাতে হাতে মিনিমাম 55 থেকে 50 সেকেন্ড টাইম থাকে। তাহলে রিল্যাক্সে তোমার একটা মাথায় প্যানিক হবে না। মাথায় প্যানিক যদি হয় তুমি পাস করতেই পারবে না ভাই, মাথায় প্যানিক করবে না, এইটা একদম কুল চিল ভাবে একটা ব্যাপার, ঠিক আছে? এবার আমি কিছু তোমাদের টিপস বলি খাওয়া দাওয়ার ক্ষেত্রে। দেখো ভাই, দৌড়াচ্ছ মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তোমার হেলথের একটা ইস্যু আছে। ভাই তুমি যতই বলো ভালো রানার হও না কেন, হেলথ থাকলে, ব্রেন ঠিক থাকলে সবকিছু ঠিক, না হলে কিছুই ঠিক না। তো একটা জিনিস এখানে কি সব থেকে বড় জিনিস, যে তোমাকে হেলদি ড্রিঙ্ক করতে হবে। তুমি বেশি খেলে আবার তোমার বুড়ি হয়ে যাবে, দৌড়াতে পারবে না, তো সেটাও এটা করা যাবে না, বেশি ভারী হলে তোমার সমস্যা। তো কি করবে, বেদানার জুস খাবে ভাই, এত এনার্জি দেয় তুমি বুঝতে পারবে না। বেদানার জুস প্রতিদিন একটা করে খাবে, খুব বেশি না, একটা করে বেদানার জুস খাবে, আর ছোলা খাবে, ঠিক আছে, কলা খাবে, আর দুধ খাবে। বাস এইগুলোই তোমাকে এই কদিন করতে হবে। ওই যে অনেকে বলে প্রোটিন পাউডার, না না না, ওই সমস্ত ভাই ও সব বেকার জিনিস ভাই, সব বেকার জিনিস, সব খেতে যাও না। যা বলছি হেলদি জিনিস, শরীরের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো। এবার সামনে কিন্তু তোমার মেন্সও আসছে, টাইম পাবে না কিন্তু, পড়াশোনাটা কিন্তু চালিয়ে যেতে হবে কিন্তু। এই শুধু রান করছো পড়াশোনা করছো না, কিন্তু সেটা কিন্তু একটা একটা ভীষণ ব্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও, কারণ পড়তে কিন্তু হবে ভাই। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের এই সামনে এই কদিনের মধ্যে টেস্ট স্ট্র্যাটেজি কিছু লাগবে কিনা, আমি অবশ্যই প্রোভাইড করে দেবো, ঠিক আছে? আর একটা হচ্ছে, সামনে যে মেন্স আসছে সেখানে 10 নম্বর ইংলিশ আছে। তো ইংলিশ 10 নম্বরটা কিন্তু খুব ক্রুশিয়াল। তুমি এবার পরীক্ষাতে অনেকে বুঝতে পারছো যে আমার ইংলিশে নাম্বার আসেনি, আমার নাম্বার চেপে গেছে, ঠিক আছে? তো ইংলিশে এই 10 নম্বর কিন্তু খুবই ভাইটাল। তো ইংলিশটা পুরোপুরি সেম টু সেম কপি করছে একটা বই থেকে, সেটা তোমাদের প্রোভাইড করবো। দেখো বইটা ভালো করে দেখো, তোমার হেল্প হবে। যে এই যে ডব্লিউ পরীক্ষা হলো, এই যে গ্রুপ ডি গ্রুপ সি পরীক্ষা হলো, এই যে বিসিএস পরীক্ষা হলো, সমস্ত ইংলিশ কিন্তু এখান থেকে কপি করে দিয়েছে, পুরো সেম টু সেম কপি করে দিয়েছে। আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে পুরোটা। এবার এই ভিডিওতে দেখা সম্ভব না, তো যেটুকু দেখাচ্ছি সেটা। ইংলিশ বইটা দেখছো তোমরা, ভোক্যাবস কিং নামে পরিচিত, এটা প্রচুর বিক্রি হয়েছে ভাই, প্রচুর হেল্প পেয়েছো তোমরা জানো এই বইটার। প্রায় 5,000 মতো কোশ্চেন আছে এখানে। ইভেন কি আছে দেখো, ভালো করে দেখাই বইটা। লাস্ট 10 ইয়ার্সে যে সমস্ত প্রশ্নগুলো সেন্ট্রাল স্টেটে এসছে বারবার, সেই সমস্ত মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো এখানে, ভোক্যাবসগুলো এখানে কিন্তু ইনক্লুডিং করা হয়েছে, ঠিক আছে? ইভেন এই বইটা কিন্তু ইন্ডেক্সটা দেখলে বুঝতে পারবে, সমস্ত কিছু এখানে অ্যাড করা হয়েছে, যেমন সিনোনেম, অ্যান্টোনেম, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড, গ্রুপ ভার্ব, ঠিক আছে? এগুলো কিন্তু ওই কারি না, কিন্তু সুন্দর করে বাংলা করে তার রিপিটেশন টার্ম দিয়ে তার প্রত্যেকটা প্রেজেন্টেশনটা খুব এভরিথিং ওয়েল করা হয়েছে, ঠিক আছে? স্পেলিং এরর যেটা খুব আসে, কালেকটিভ নাউন আসে, এনিমেল সাউন্ড আসে, অ্যাডাল্ট এনিমেল আসে, তাই না? তারপরে তোমার হচ্ছে হোমোফর্মস খুব দিচ্ছে এখন, হোমোফর্মস আসছে, প্রিপোজিশনটা খুব দেয়, এররটা দিচ্ছে এখন, রিসেন্টলি এরর দিয়েছে, তো এররটাও এখানে কিন্তু ইনক্লুডিং করা হয়েছে, ঠিক আছে? তো দেখো একটুখানি এক্সাম্পল দেখাই। দেখো এখানে কি করেছি আমি, প্রত্যেকটা ভোক্যাবসকে জানো তার বাংলা মানে কি একটা, দেখো এখন দেখো কি আসে, নিয়ারেস্ট মিনিং আসে। তো নিয়ারেস্ট মিনিং থেকে জানতে হলে তোমাকে একটা ওয়ার্ডের একটা ডেসক্রিপটিভ মানে আমাকে জানা উচিত। তো সেইগুলো কিন্তু সুন্দর করে বাংলা মানে দেওয়া আছে, এবং প্রত্যেকটা সিনোনিম ক্ষেত্রে সিনোনিমগুলোর বাংলা মানে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে? এইভাবে তোমার হচ্ছে অ্যান্টোনিমটাও প্রেজেন্ট করা হয়েছে। দেখো এখানে সিনো গেল, সিনো 500টা সিনো আছে, অ্যান্টোনিমও 500 আছে, ঠিক আছে? যে খুব বেশি আমি দেইনি তোমাকে। অ্যান্টোনিমের ক্ষেত্রে দেখো সেম কতবার রিপিট হয়েছে, সেই রিপিটেড টার্মসটা পাশে দেওয়া আছে, তার পার্ট অফ স্পিচ, মানে আমরা যেটা ভার্ব চিনি যে ওয়ার্ডটা কি হয়, নাউন হবে, নাহলে ভার্ব হবে, নাহলে অ্যাডজেক্টিভ, নাহলে অ্যাডভার্ব হবে, কিছু একটা হবে। তো সেটা কিন্তু এখানে কিন্তু পাশেও প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? তার প্রত্যেকটার মানে অ্যান্টোনিমের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা মানে এখানে দেওয়া আছে। তো এই বইটার ডেমো তুমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, একবার কাইন্ডলি দেখো, ঠিক আছে? এই বইটা অনেকটা পেজ দেওয়া আছে ওখানে ডেমোটার, তুমি ধরে ধরে বসে বসে দেখো। কি করবে, গুগল ড্রাইভ থেকে ওপেন করবে, ওপেন করে ভালো করে দেখবে ওটা, ঠিক আছে? তোমার জন্য কিন্তু এনাফ পেজ দেওয়া আছে। ইভেন দেখো আমি তোমাদের আরো বলি, গ্রুপ ভার্বের ক্ষেত্রে যেটা আসছে, দেখো গ্রুপ ভার্বের ক্ষেত্রে কারিখানে থাকে, তোমার অনেকের মানেও ঠিক করে লেখা থাকে না গ্রুপ ভার্বের, কতবার রিপিট হয়েছে গ্রুপ ভার্বটা, তার বাংলা মানে, ইভেন সেন্টেন্স, সেটা কিন্তু সুন্দর করে এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে? তো তোমাদের পড়তে অসুবিধা হবে না। শুধু এই হবে না, প্রিপোজিশনটা সেম ভাবে দেওয়া, ঠিক আছে? প্রিপোজিশনগুলো সেম ভাবে দেওয়া, একটু দেখো কাইন্ডলি, আরো সুবিধা হবে বিষয়টা বুঝতে। দেখো যেটা এরর, অনেকে বুঝতে পারে, অনেকে মাস্টার মশাই লাগে যে আমি এররটা বুঝতে পারছি না, কি করে আমার সমস্যা হচ্ছে, আমি এরর পারি না। তোমার জন্য কিন্তু দেখো সুন্দর করে বলে দিয়েছি, এটা এরর, একটা সেন্টেন্স কোথায় এরর, ঠিক আছে? সেই এররটা এখানে ডিটেক্ট করা হচ্ছে, কোথায় এরর, এবং কেন এরর সেটাকে বাংলায় লেখা আছে এখানে, কেন এরর, ঠিক আছে? তারপরে যে কারেক্ট সেন্টেন্স কি হবে সেটাও কিন্তু এখানে সুন্দর করে ব্যাখ্যা করে আসে। এগুলো অন্য কোথাও পাবে না ভাই, এগুলো এরকম ভালোভাবে বাংলা মাধ্যমে কোনো বই নেই ভাই, তোমাদের জন্য কিন্তু একেবারে পুরো বানিয়ে দেওয়া,
জাস্ট তুমি খাও এবার বসে বসে, ঠিক আছে, সেই রকম কাজ করে দেওয়া। তো অবশ্যই বইটা একবার দেখো, তোমার বাড়িতে অ্যাজ ইট ইজ সেম বই, এই জেরক্স করা বাইন্ডিং করা এরকম ভাবে বাইন্ডিং করা বই তোমার বাড়িতে পৌঁছে যাবে উইদিন 3 থেকে 4 ডেজের মধ্যে বাড়ি বসে পেয়ে যাচ্ছ মাত্র 350 টাকা। আর কোনো এক্সট্রা কোনো কস্ট লাগছে না ভাই। এতগুলো প্রিন্ট আউট, এতগুলো পেজ প্রিন্ট করতে প্রচুর কস্টিং যায়। তারপরে একটা ডেলিভারি কস্ট প্রায় 80 থেকে 85 কস্টিং পড়ে যায়, কারণ এগুলো 500-র উপরে, তো 85 কস্টিং পড়ে যায়। তো সেখানে কিন্তু দাঁড়িয়ে কিন্তু সব কিছু ইনক্লুডিং থাকে 350 টাকার মধ্যে। অবশ্যই তোমাদের জন্য একদম এফোর্ডেবল করা যাতে তুমি আর বেশি কিন্তু তোমার ভাবতে না হয়, ইংলিশটা ভালো করে পড়ো। এছাড়া দেখো সামনে গ্রুপ ডি আছে, সেই সময় জন্য সায়েন্সটা ইম্পর্টেন্ট। অনেকে তো শুধু স্টুডেন্ট, অনেক সব কিছু পরীক্ষা দাও, তো এগুলো দেখো একবার। এগুলো আমি আজকে খুব দেখাবো না, এটা এনসিইআরটির পরে বই, ক্লাস 6-12, 8000+ কোশ্চেন আছে, ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এরও ডেমো তুমি ওখানে পেয়ে যাবে। তো কাইন্ডলি ওখানে ডেমোটা একবার দেখে নিও। এই বইটা চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে ভাগ করে দেওয়া আছে। তো অবশ্যই দেখো এই বইগুলো প্রচুর বিক্রি হয়, তো তোমাদের অনেকেই নিয়েছো, অনেকে পড়ছো, অনেকে দেখো ফিডব্যাকও ভালো ভালো দিয়েছো। কারণ আমি তো দেখো, যে একটা বই নিয়েছে তার বন্ধুরা সবাই এই এই বই নিয়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। অনেকে তো মানে কি বলবো আর, সে জেরক্স করে বন্ধুরা মিলে মিলে পড়ছে, ঠিক আছে, তো সেটা ব্যাপার, ঠিক আছে, কোনো ব্যাপার না। গ্রুপ ডি যে 101টা শিফটে পরীক্ষা হলো রিসেন্টলি, সেই পরীক্ষা কিন্তু এই সুন্দর করে এখানে ব্যাখ্যা সাথে সুন্দর করা আছে। তো এটারও ডেমো আছে, কাইন্ডলি একবার এটাও দেখবে, ঠিক আছে। আর জিকের উপরে একটা বই আছে, জিকের উপরে বিশেষ করে, এটা জিকের উপরে, ঠিক আছে, জিকের উপরে যারা আছে ইন্টারেস্ট তারা অবশ্যই এখানে প্র্যাকটিস করতে পারো। এটার ডেমো আছে, অবশ্যই কাইন্ডলি দেখবে, ঠিক আছে। অনেক টাইম হয়ে যাচ্ছে, আমি বেশি কথা বলবো না, তো হাতে বেশি টাইম নেই। তো যেটা আছে সেটা কিন্তু এখানে ইনভেস্ট করো, ইভেন রানটাকে প্র্যাকটিস করো, পাশাপাশি পড়াটাকেও সুন্দর করে তৈরি করো, যাতে আগামী দিনে পরীক্ষাটা খুব ভালোভাবে দিতে পারো। তো অবশ্যই তোমাদের জন্য বলবো, সিরিয়াস হয়ে যাও, পড়াশোনা শুরু করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট, অল দ্য বেস্ট।